শিলু, তুমি আমার দেওয়া লজ্জা লুকাতে আমার বুকে আশ্রয় নিলে। বেশ একটা টিপ্পনি দিয়ে কথা বলল এনায়েত আহমেদ। চট করে মাথা তুলে ফেলল শিউলি বেগম। একটু অভিমান করে মুখ ঘুরিয়ে বসল। তবে আবছা আলোয় মুখটা স্পষ্ট দেখা না গেলেও এনায়েত আহমেদ মনে হয় স্পষ্ট দেখল। গত 22 বছর ধরে তো এভাবে দেখে আসছে একমাত্র ভালোবাসার মানুষটিকে, তাই তার সব কিছু অবগত। এনায়েত আহমেদ, রাগ করেছো? চলো আইসক্রিম খাই। চা খাবে? আমার চা পছন্দ না। তাহলে আইসক্রিম খাই। এত রাতে কোথায় পাবেন? চলো তো হাঁটি, হয়তো পেয়ে যাবো। স্বামীর হাত ধরে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য এখন আইসক্রিম খাওয়া আর কিছুটা সময় এভাবে পার করা। কত সুন্দর মুহূর্ত! এসব ভাবতেই চোখগুলো বারবার চিকচিক করে উঠছে। বেশ খানিকটা দূরেও চলে আসলো। একটা আইসক্রিম ভ্যানের দেখা মিলল। শহরে রাতের বেলাও দিনের মতো পকপকা আলো থাকে, তাই শহরে ভালো লাগে না। শিউলি বেগমের আর কারণে শিউলি বেগম এ কারণে আজ দূরে কোথাও নিরিবিলি বিবাহ বার্ষিকী পালন করতে দুই দম্পতি ছুটে এলো। দুটো চকবার আইসক্রিম নিল। খুব তৃপ্তি সহ খাচ্ছে শিউলি বেগম। এনায়েত আহমেদ মুগ্ধ হয়ে চেয়ে রইল। মনে হচ্ছে তার পাশে কোনো 40 বছরের নারী দাঁড়িয়ে নেই। এই মুহূর্তে যে আছে সে কোনো কিশোরী কিংবা যৌবনে পা দেওয়া সদ্য এক রমণী, যার প্রেমে পড়তে বাধ্য করা হচ্ছে এনায়েত আহমেদকে। কি আশ্চর্য! কি দেখেন এমন করে? তোমাকে। এত বছরও দেখা শখ মিটে নাই? তুমি পুষ্প পদ্ম ফুলের যত্নের মাঝে আগলে রাখা আমার একান্ত নারী। তোমাকে দেখার শখটা মিটার আগে আমার আঁখি দুটো যেন তার দৃষ্টি হারায়। সি, আজকের দিনে এসব কি বলছেন? আমাদের এই সুন্দর মুহূর্ত এসব বলে নষ্ট করবেন না। স্ত্রীর কষ্ট হচ্ছে বুঝে কথা ঘুরিয়ে নিল। আরে আইসক্রিমটা তো গলে যাচ্ছে, আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি। আর তোমার জামাই শরীরে এত এনার্জি নাই যে আবার যাবে আইসক্রিম কিনতে। তাই খাওয়া। সময় চলছে, কিন্তু আজ যে তাদের শরীর থেকে একটু শক্তি অপচয় হচ্ছে না। কেউ দেখলে বলবে না এরা বৃদ্ধ দম্পতি। যে কেউ নিঃসন্দেহে এদেরকে নবদম্পতি বলে আখ্যায়িত করবে। এ যে এতটা পথ হাঁটলো তবু আজ হাঁটতে চাওয়া যে বাসনা, তা বোধহয় এদের ভালোবাসা থেকে শক্তি হয়ে আসছে শরীরের প্রত্যেকটি অঙ্গে। তবে হ্যাঁ, এর পথটুকুতে অনেকবার বসে বিশ্রাম নিয়েছে তারা। তবু আজ রিক্সা ডাকবে না। সারাদিন তো রিক্সা সিএনজি করে অনেক চলল। এবার একটু না হয় হাঁটুক। রাত প্রায় 12টার কাটাই। বাসায় ফেরার পালা। যেতে হবে সময় শেষ। কাল আবার ব্যস্ততার চাদরে আবার জড়িয়ে নেওয়ার পালা। কিছুটা দূরে একটা ফুলের দোকান খোলা। রাতে স্বাভাবিক অনেক সময় ফুলের দোকান একটা কিংবা দুইটা পর্যন্ত খোলা থাকে। ফুল এর আগে কখনো কিনে দেওয়া হয়নি, তবু আজ খুব ইচ্ছে হলো। শিউলি বেগম চুরির প্রতি শখ বেশি। বরাবরই ফুলের প্রতি অতটা আগ্রহী কোনো কালেই ছিল না। 2 গোলাপ আর একটা ডেইজি ফুল কিনল এনায়েত আহমেদ। স্ত্রীর হাতে দিয়ে শক্ত করে হাত ধরে বলল, আমি একরাশ সমান গন্ধ দিলাম তোমার নাকে, সৌরভে ঘ্রাণ যাকে বলে। তুমি শুধু পাশে থেকে যাও। শিউলি বেগমের মুখের হাসি চওড়া হলো। বেশ, এ যেন তৃপ্তি নেওয়ার একটা মুহূর্ত। আবারও হাঁটছে তারা। হঠাৎ স্বামীকে দাঁড়িয়ে যেতে দেখে ভাবনে মত্ত থাকা শিউলি বেগমের বিঘ্ন ঘটে। চোখ তুলে তাকালো স্বামীর পানে। তার চোখ কোথায় থেমে গেছে, হয়তো ভয়ে নয়তো আনন্দে। কি বোঝার জন্য অনুসরণ করে তাকাতে কেঁপে উঠল পুরো শরীর। তাদের থেকে কয়েক হাত, প্রায় 240 হাত দূরে লাল আগুনের আভা সূর্যের তীব্র রশ্মির মতো দেখাচ্ছে। এত গভীর রাতে সকলে যেখানে ঘুমে মত্ত, সেখানে সব ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তা জানে না কি হচ্ছে ওখানে। স্থির হয়ে কতক্ষণ ছিল জানেনি, কিন্তু হুট করে আরেকটা শব্দ পেতেই দুজনেই চমকে উঠল।
একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে দৌড় দিল কি হচ্ছে দেখতে। একটা বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, দালানের ইট পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। জানা নেই কার বাড়ি ছিল এটা। তার থেকে কয়েক হাত দূরে কারো চিৎকারের আওয়াজ, কেউ কান্না করছে। চারিদিকে ভালো করে দূরে একটা গাড়ি দেখলো, দূরে গেলেও সেখানে গাড়ির কাছে আসতেই থমকে গেল পা। বারবার কেউ চিৎকার করছে আর বলছে, আমাদের বাঁচাও, আমাকে বাঁচাও, আমার মিষ্টিকে বাঁচাও, প্লিজ হেল্প, সাহায্য করুন, কেউ বাঁচান আমার মিষ্টিকে। জীবিত মানুষের নিজের চোখে আস্তে আস্তে মৃত্যুর দিকে দেখতে গায়ের প্রতিটি লোম কাটা দিয়ে যাচ্ছে। মৃত্যুর স্বাদ সবে একদিন না একদিন নিবে, তাই বলে নিজের মৃত্যু দেখে কি মুখের কথা? এনায়েত আহমেদ কী করবে বুঝতে পারছে না। গাড়িটা তখন পুরোপুরি পুড়ে যায়নি, ব্যাক সাইডের আগুনে তাপ আসছে, কিন্তু আগুন আসেনি। স্ত্রীর গায়ে থাকা মোটা ওড়নাটা হাতে পেঁচিয়ে কোনো রকমে দরজা খুলে একটা 16 বছরের রমণীকে বের করে আনলো। কিন্তু ততক্ষণে তার মুখের এক পাশ পুড়ে গেছে খুব বিচ্ছিরিভাবে। গাড়ির আগুনের পরিমাণ বাড়তে লাগলো। অগত্যা মেয়েটাকে নিয়ে তারা হাসপাতালে ছুটে চলল, কিন্তু যেতে যেতে পুলিশকে কল দিতে ভুলল না। সবার চোখে চিকচিক পানি জানান দিয়েছে এমন কান্না বোধহয় আপনজনের হারানোর কান্না। মেয়েটা কোথায়? শিউলি বেগম আঁচলে মুখ ঢেকে কাঁদছে। আজ যে মানিক রত্ন হারিয়ে যাবে তার বুক থেকে। শিউলি আর এনায়েত আহমেদের সন্তান নেই, তারা দুজনই শারীরিকভাবে অক্ষম সন্তান জন্মদানে। তাই এই নিঃসন্তান জীবনে আশার আলো করে এলো আরশি। সেদিন কিছু দূর যেতে একটা রিক্সা পাই দুজনে, আর রিক্সায় করে একটা ছোটোখাটো ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখলো, কতক্ষণ বেঁচে থাকবে জানে না। এমার্জেন্সি বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে। মধ্যবিত্ত পরিবার বললে সব করতে পারে না, তাই তার উপর যদি হয় সৎলোক, তাহলে তো কথা নেই। ওদের ঘরে উনুন জ্বলবে না, তারপরও কারো কাছ থেকে ঘুষ নিবে না। এনায়েত আহমেদ সেই ক্যাটাগরির লোকদের মধ্যে একজন, তবে ওনার বস খুব ভালো মানুষ ছিল। রাতে কল দিয়ে সব বলতে উনি ওনার ছেলের মাধ্যমে পরের দিন বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন 2 মাস পর। এতদিন বিদেশে মাটিতে পড়ে থাকার পর আজ মেয়েটির জ্ঞান ফিরল। একটু আগে নার্স এসে বলে গেল, She is better now. থ্যাংক ইউ ডক্টর। এখন কেমন আছো? আপনারা কারা? আমি কোথায়? তুমি হাসপাতালে? তোমার নাম কি মা? মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমার নাম কি? উত্তেজিত হতে দেখে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। I think she is lost the power of memory. হোয়াট? Yes, it may be where one sided of the head with this mouth burned. Will his memory never return? I don't know, but there may be miracle. ও আমাদের মেয়ে, আজ থেকে ওর পরিচয় আদ্রিতা আরশি। কিন্তু আর কোনো কিন্তু না। আরুষির সেদিন শুধু মেমোরি লস্ট হয় এমন না, তার পুরো চেহারাও সার্জারি করে চেঞ্জ করা হয়। যেহেতু আগে থেকে এনায়েত ও শিউলি আরও চেহারা কেমন জানতো না, তাই নতুন চেহারা বসানো হয়। কিন্তু এক পাশ ভালো থাকায় তারা হুবহু একই রকম চেহারা না করলেও কিছুটা মিল ছিল চেহারায়। যেমন সে চোখ, সেই ঠোঁট, তবে আদলখানা একটু পাল্টে গেছে। এনায়েতের শেষ কথায় যেন আবার একবার বিস্ফোরণ ঘটল কোর্ট রুমে। আরও সে আমার মেয়ে না, জিতেন্দ্র আমার মেয়ে মিষ্টি। তবে জনতা এখনো উৎসুক হয়ে বসে আছে খুনিকে জানতে। আদৌ কি আরুষির স্মৃতিহারা নাকি এতদিন কিছু হলো মনে পড়ছে সকলে? সব অজানা বিষয় মুখ করে তাকিয়ে রয়েছে। সকলে যখন আরুষির দিকে তাকিয়ে রইল, আরুষির চোখ তখন মেঝেতে স্থির হয়ে আছে। চোখের কোণায় পানির নিত্য স্পষ্ট। কেউ জানে না আরুষি কেন এমন চুপ, কেন তার চোখ পানিতে নৃত্য করছে, কারোর জানা নেই। শিউলি বেগমের বুক ধুক করে উঠল মেয়ের কষ্ট দেখে। পেটে না ধরল, গত 3টা বছর বুকে আগলিয়ে রাখছে। ধমক দেয়নি কখনো ভয়ে। যদি মেয়ে বলে ওঠে, আমি কি তোমাদের সন্তান না? এ বাক্য শোনার শক্তি তার নাই।
এই ভয়ে জোরে কথা পর্যন্ত বলে নাই। আজকাল বাচ্চাদের বকা দিলে এমন প্রশ্ন করতে থাকে বাচ্চারা। তারা মনে করে তাদের হয়তো কোথাও থেকে দত্তক নিয়েছে। হয়তো এমন ভয়ে চুপসে যেতেন তিনি আরুষির ভুল দেখেও। আরুষি, জজের ডাকের সাথে চোখ তুলে জজ এদিকে তাকালো আরুষি। এরপর উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমি মিষ্টি রহমান ওরফে আদ্রিতা আরুষি। আরুষির এতটুকু শান্ত বাক্য পুরো কোর্টরুমে বৃষ্টি হওয়ার আগে মেঘ যেমন আকাশকে ঘিরে থমথমে হয়েছে তেমনই হয়ে গেছে। জজও একটু বিচলিত হয়েছে। তবে সকলের মনে একটাই প্রশ্ন, জানে সব নাকি আরুষি? আরুষি কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। আমার সব মনে আছে। আরেক দফা চমকে গেল আহনাফের দৃষ্টি আরুর দিকে। তবে ওই দৃষ্টিতে কিছু একটা ছিল। তবে বিদেশে থাকাকালীন আমি সত্যি স্মৃতি হারিয়েছিলাম। এমনকি গত 6 মাস আগেও আমার কিছু মনে ছিল না। আমি ওনাদের মানে এনায়াত আহমেদ ও মিসেস আহমেদকে আমার বাবা মা হিসেবে জানতাম এবং এখনও জানি। এমন কথা শুনে ডুকরে কেঁদে উঠল শিউলি বেগম। আরও একবার সেই দিকে তাকালো, আবার বলতে শুরু করলো। 6 মাস আগে যখন সিআইডি অফিসার অয়ন মাহতাব আমার সাথে দেখা করেন, তখন আমি রহমান পরিবারের সম্পর্কে জানতে পারি। যেহেতু অয়ন স্যার আমাকে চৌধুরী পরিবারের লোকেদের উপর নজর রাখতে বলে, তখন আমি সে কাজ করি। আজকাল তো সম্পত্তির জন্য বাবা ছেলে মেয়ে সকলের দ্বন্দ্ব লেগে থাকে। তাই সত্যি আসল খুনিকে বের করার জন্য নজর রাখতে শুরু করি। দুপুরে সকলে যখন বিশ্রাম নিচ্ছে, চৌধুরী পরিবারের 2 কিন্নি আর কর্তারা অফিসে সবাই। শিশির আর কুয়াশা কোচিংয়ে আরও তখন একলা মনে বসেছিল। কি মনে করে যেন চিলকোঠার ঘরের দিকে পা বাড়ালো। দরজা খুলতে বিচ্ছিরি দুর্গন্ধ নাকে এলো। হয়তো এতদিন তালাবদ্ধ থাকায় অনেকদিন সম্ভবত কেউ আসে না। একটু সামনে যেতেই কিছু পুরনো কাগজ চোখে পড়ল। হাতে নিতে দেখলো বিলের কাগজ। তেমন কোনো গুরুত্বপূর্ণ না। একটা আলমারি ছিল তালা দেওয়া, চাবি খুঁজে পেল না। তারপরও চেষ্টা করে ভেঙেছি। ওখানে কিছু খেলনা, হয়তো আহনাফ, শিশির কিংবা কুয়াশাদের কারোর হবে। তবে কয়েকটা ছোট জামাও ছিল, ছেলে মেয়ে বাবুর। দেখে রেখে দিল। আরও একটা ছোট্ট কাঠের বক্স ছিল সেখানে। একটা ছবি, মেয়েটা সুন্দর আর ছিল একজোড়া নূপুর। রেখে দিল, হয়তো হবে কারোর। তবে এ মেয়েটা শিশির কুয়াশা কেউ না যে বোঝা গেল। কিছুটা ভিতরে অবহেলিতভাবে পড়ে আছে অ্যালবাম। হাতে নিল। চৌধুরী পরিবারের সকলের ছবি আছে, তার বাহিরেও 4 জনের ছবি দেখতে পাই। এরা কারা রহমান পরিবারের সদস্য নয় তো? আগ্রহ হয় জানতে। অ্যালবাম সাথে নিয়ে চলে আসে রুমে। বিকেলে শিশির আর কুয়াশা থেকে জানতে পারে এরা আসলে রহমান পরিবারের সদস্য। পরিচয় করার এক পর্যায়ে কুয়াশা চিল্লাই ওঠে, এভাবেই দেখো, মিষ্টি আপির চোখ ঠোঁট হুবহু তোমার মতো। কুয়াশার এমন কথাই খুব মনোযোগ দিয়ে শিশির, মিষ্টি আর আরুকে দেখতে লাগে। বেশ কিছু সময় তারও এক অবস্থা। সত্যি তো? কি সব বলো? মিষ্টি তো খুব মিষ্টি। আমি কি ততটা নাকি? তা জানি, তবে তোমাদের আদল প্রায় একই। চলে আসে আরু। কল আসে তখন আরুর মোবাইলে অয়ন মাহতাব কল দিয়েছে, তাই উঠে আসে। তবে মস্তিষ্ক থেকে যায় তাদের কথা। কয়েকদিন কেটে যায়। একদিন রহমান ম্যানশন যেখানে ছিল ওখানে যায় আরও। কেমন আপন আপন লাগে। হয়তো এতদিন এই কেস নিয়ে স্টাডি করার ফল। তবে প্রায় লোকজন তাকে মিষ্টির মতো দেখতে লাগে বলল। হয়তো এরা মিষ্টিকে চিনত। শুনেছিলাম মেয়েটার চঞ্চল প্রকৃতি। আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট। মিষ্টি, জিসান রহমান, আরিফা চৌধুরী দৃষ্টি সকলের মুখ সামনে ভাসতে থাকে। এভাবে কয়েকদিন চলার পর মাথা ব্যথা অবস্থা শুরু হয়। এর থেকে রেহাই পেতে আরও যায় ডাক্তারের কাছে। কিছু চেক আপ দেয় ডাক্তার। সবশেষে ডাক্তার তাকে কিছু এক্সপেরিমেন্ট করে তার উপর। প্রায় 1 মাস ট্রিটমেন্ট করার পর সুস্থ হয় আরও। আর তখনই তার অতীত তার সামনে খোলা বইয়ের মতো পরিষ্কার। সে যেন সব দেখছে। তাহলে তুমি এটাও জানো কে খুনি? জি, আমি জানি। তাহলে বলো, কে সে? একজন নয়, 2 জন।
দুজন খুনি, এটা শুনে সকলের চোখ কপালে। তাহলে কি রহমান পরিবারের সাথে আরো কারো শত্রুতা আছে? সৈকত খসরু। মিথ্যে কথা। না, সত্যি কথা। সৈকত খসরু আর আপনি সমীর খসরু আমার বাবা মা বোনের খুনি। আমার বাবা মা বোনের খুনি। আমার জীবন থেকে 3টা বছর কেড়ে নেন আপনারা বাবা ছেলে। সেই দিন সৈকত দেশে ছিল না। ছিল, আপনারা ছিলেন। সেদিন রাত 12টায় সমীর খসরু আর সৈকত খসরুর মধ্যে তর্ক হয়, কারণ ছেলের জন্য জিসান তাকে অপমান করছে। এক পর্যায়ে সৈকত রেগে গাড়ি নিয়ে বের হয়। যেহেতু সৈকত ডাক্তারি পেশার সাথে যুক্ত, ল্যাবের সকল কেমিক্যাল সম্পর্কে অবগত, তাই সে যাওয়ার সময় কিছুটা কেমিক্যাল নিয়ে যায়। সমীর খসরু ছেলে পিছনে ধাওয়া করে এসে পৌঁছে রহমান ম্যানশনে। এত রাতে সৈকত তুমি? আজ এখন আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন। পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল। এক পর্যায়ে চিল্লাচিল্লিতে বের হয়ে আসে আরিফা। দৃষ্টি আর মিষ্টির ওপর থেকে সব দেখছে। আপনাকে আমায় ভালো ভাবতে কে বলেছে? আমি বলিনি। এসবের মাঝে সমীর আসে। সামির, তুই আমার বন্ধু, তাই বলে তোর ছেলে এমন বেয়াদবি আমি মেনে নেব না। দোস্ত, তোদের বিয়ে দিয়ে দে, সুখী হবে। আমি করব না এই বিয়ে। কেন? আমি ভালোবাসি আহনাবকে, ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, মরে গেলেও না। তাহলে মর। এ বলে আসার সময় আনা কেমিক্যাল ছড়িয়ে দেয় সবখানে। তারপর আগুন। এতটুকু বলে ঠুকরে কেঁদে উঠল আরও, আর যে বলতে পারছে না, নিজেকে আর ধরে রাখতে পারল না। একটু পানি খেয়ে আবার বলতে শুরু করলো। আগুনের সব জ্বলে যাচ্ছে। আপু আমার চোখের সামনে পুড়ে গেল। আমি দৌড়ে নিচে এলাম। আমার দিকে যখন আসছে, মা আমায় হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। ততক্ষণে বাবাও পুড়ে গেছে। পুরো বাড়ির কিছু অংশ পুড়ে গেছে। মা আমাকে নিয়ে গাড়ি চালাতে শুরু করলে একটা আগুনের ফুলকি আসে গাড়ির দিকে, যার ফলস্বরূপ মায়ের গায়ে থাকা কেমিক্যাল আমাদেরকে শেষ করতে শুরু হয়। মা চিল্লায় আমাকে বাঁচাতে। বারবার মাকে ছোঁয়ায় আমার হাতে কেমিক্যাল লেগে যায়। দিশেহারা অবস্থায় হাত দিয়ে আমার মুখে আগুনের তাপে পুড়তে শুরু হয়। তখনই আমার বর্তমান বাবা মা আমাকে বাঁচালেও বাঁচাতে পারেনি আমার পরিবারকে। সেদিন সব পুড়ে যায়। রহমান পরিবারের অস্তিত্ব মিশে যায় মাটির সাথে। রহমান পরিবার নামক কোনো পরিবার যে আছে সেটাও কেউ আর জানে না। সৈকত খসরু কোথায়? সেদিন ভাবি যখন মিষ্টিকে নিয়ে পালাতে গেল, আমি তাদের পিছনে ছুটতে শুরু করি। তখনও সৈকত দৃষ্টি পুড়ে যাওয়ার দৃশ্য দেখতে আর হাসছে। ওদের গাড়িতে আগুন দেওয়ার পর খুব জোরে বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণের সাথে সৈকত ও তলিয়ে যায় রহমান পরিবারের সকলের সাথে চিরতরে। এরপর আমি ভয়ে পালিয়ে আসি আমার গাড়ি নিয়ে। এতটা কষ্টদায়ক মিত্র বোধহয় আর হয় না। নিজের চোখে নিজেকে পড়তে দেখে মিত্র কেউ তার শত্রুর জন্য কামনা করবে না, অথচ ভালোবাসা পায়নি বলে একসাথে কয়টি জীবন চলে গেল। এ বুঝি ভালোবাসার নামে ধ্বংসের খেলা। জজের রায় দেওয়া শেষ। সমীর খসরুকে ফাঁসির নির্দেশ দিয়েছে, তবে আজ সকলের চোখে পানি। এমন মিত্র কারো কাম্য নয়। ক্যামেরায় আশিকের সাথে আমি চৈত্র, ছবি মনে, দেশ টিভি। ক্যামেরা অফ। সকল নিউজে একটাই নাম, সমীর খসরুর ফাঁসির রায় হয়েছে। এখন কাট করে দাঁড়িয়ে আছে আরও, মুখে হাসি, কান্নার কোনো অনুভূতি নেই, একেবারে অনুভূতি শূন্য যাকে বলে। এই শূন্যতা হয়তো বেড়ে যাবে বাবা মা বোনকে হারিয়ে একলা পৃথিবীতে বাঁচার লড়াই। চিন্তা করার কিছু নেই, এতগুলো আঘাত সহ্য করার মতো না। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বলল ডাক্তার আজমিরা চৌধুরী পরিবারের পারিবারিক ডাক্তার ও বন্ধু। আরিফার সাথে ভালো সম্পর্ক ছিল সব থেকে বেশি। বিছানায় অবচেতন হয়ে পড়ে আছে আরুষি। তখন কোর্টে রায় শেষ হওয়ার পর আরিফ চৌধুরী ও আরাব চৌধুরীর একমাত্র বোনের শেষ চিহ্ন মিষ্টি বেঁচে আছে জানতে পেরে বুকে আগলিয়ে নেওয়ার জন্য উসখুস করছিল। যে মাত্রই জজ সাহেব কোর্টরুম ত্যাগ করলো, দুভাই দৌড়ে গেল আদরের ভাগ্নিকে জড়িয়ে ধরতে। তখনই আরও কাঠগড়ায় দাঁড়ানো, কি হচ্ছে না হচ্ছে তার কোনো হুঁশ নেই।
সে যে নিচের দিকে তাকিয়ে রইল, এখনও সে অবস্থায় দাঁড়িয়ে আছে। আরও কারোর স্পর্শ পেতেই শরীরের ভার এতক্ষণে ছেড়ে দিল। চোখের সামনে আরুকে পড়ে যেতে দেখে সকলে হুমড়ি খেয়ে এলো। পালস চেক করে জানা গেল জ্ঞান হারিয়েছে। দ্রুত আহনাব চৌধুরী আরুকে কোলে তুলে নিল। বাসার উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে পারিবারিক ডাক্তার আজমিরা জিন্নাতকে কল দিল। একমাত্র বোনের শেষ চিহ্ন ভাবতে পারিনি ওকে আবার নতুন করে পাব। আমাদের মেয়ে আমাদের ঘরে আজীবনের জন্য এসেছে। আহুর বউ হয়ে এটাই অনেক। আহুর বউ কথাটা কানে যেতে চুপ করে থাকা আহনাফের শরীরে রক্ত সঞ্চালন হয়ে উঠল যেন। তবে কেমন এক দুই রকমের অনুভূতি হচ্ছে আজ। বিরক্ত, রাগ আর এত ধকলে আজ বড্ড ক্লান্ত লাগছে। চোখ মুখ বসে গেছে যেন কতদিন ঘুমায়নি। ওকে দেখলে আমার মিষ্টির কথা বারবার মনে পড়তো, তবে চেহারার মিল নেই। কিন্তু ওই যে আমাদের মিষ্টি, বলে আঁচলে চোখের পানি মুছল। বুবু, ও আমাদের সেই ছোট পুতুলটা, সে মিষ্টিটা আজ আরুষি হয়ে আমাদের বুকে দ্বিতীয়বার জন্ম নিয়ে ফিরে এলো। এত কিছুর মাঝেও শিশিরার কুয়াশা শক্ত প্রায়। তাদের মিষ্টি অপু বেঁচে আছে, তাদের ভাবি হয়েছে। কেউ এর উত্তর জানে না। দুভাই আরুর দুপাশে বসে ঝুঁকে কপালে চুমু খেল। কতদিন পর মামাদের ভালোবাসা পেল, অথচ টের পেল না। আপনি আজ ঘুমাবেন না? না, তুমি ঘুমাও। আমায় মেনে নিতে কষ্ট হচ্ছে। মানে? এই যে আপনি আপুকে ভালোবাসতেন, অথচ আমাকে বিয়ে করতে হলো। শোনো, যখন আমাদের বিয়ে হয়েছে তখন তোমার এসব মনে ছিল না, আর আমিও জানতাম না। তবুও দেখো আরু, না মানে মিষ্টি, আমি দৃষ্টিকে আজও ভালোবাসি। এই মনে দ্বিতীয় কেউ কখনো জায়গা করতে পারবে কিনা জানি না, তবে একদিন বলেছি আহনাব চৌধুরী তার দায়িত্ব পালন করতে জানে। কিছুটা দমে গেল আরু। সে কি করবে এখানে? তার দোষটা বা কোথায়? সে তো না জেনে আপন মামাতো ভাইকে বিয়ে করেছে। মানুষ বলে না, থাকতে থাকতে ভালোবাসা হয়। আদৌ ভালোবাসা হয়েছে কিনা জানে না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। একটা প্রশ্ন করি? করো। আপনি কি করে জানলেন বাবা আর মা সেদিন আমাদের বাড়ির আশেপাশে ছিল? বোকার মতো প্রশ্ন করিও না। তোমার বাবা মা তোমাদের বাড়িতে না থেকে কই যাবে? আরে আমি এনায়েত আহমেদ ও শিউলি বেগম, মানে ওনাদের কথা বলছি। ওনারা তো আমার দ্বিতীয় জন্মের বাবা মা। ও আচ্ছা, সেদিন আমি আগুন দেখে আহাজারি করছি, তখন আমি কিছুটা সামনে চলে আসি। ওখানে যেখানে গাড়িটা পুড়েছে ওখান থেকে একটা ব্রুজ পাই, যেটা খুব দামি। সাধারণত এসব অনেক সবাই পড়ে, তবে ওই ব্রুজের একটা বিশেষিত ছিল। কি? কথার মাঝে আরুর কি শব্দটি ইতি টানলো আহনাফের কথাই। ওই ব্রুজে সুন্দর করে লেখা ছিল AS। আমি খুনির ভেবে রেখে দিয়েছিলাম। বিয়ের পর যখন তোমাদের বাড়িতে প্রথম যাই গত মাসে, সেদিন আহনাফ চৌধুরী আজ প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, যদিও উদ্দেশ্য ছিল অন্যটা। আসল উদ্দেশ্য হলো আরুষির সম্পর্কে জানা। ইদানিং আরুষিকে সিআইডি অফিসার অয়ন মাহাতাবের সাথে বেশি দেখা যায়, যা দৃষ্টিকটু লাগে আহনাফের কাছে। এত বেশি কফি হাউসে কিংবা রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসলে স্বাভাবিকভাবে এটা চোখে পড়ে। যেহেতু সে একজন নামকরা বিজনেসম্যান, তাই তার শত্রুর অভাব নেই। আরুর জন্য তার কোনো সমস্যা হোক তা আহনাফ চায় না। সেজন্য খোঁজ নিতে থাকে। আর সে সুবাদে এনায়েত আহমেদ যখন তাদের তৃতীয়বারের মতো নিমন্ত্রণ করে, আহনাফ যেন সুযোগ পেল, আর সে সেটা লুফেও নেয়। ড্রয়িং রুমে বসে গল্প করছে এনায়েত আর আহনাফ। আরও তার মায়ের সাথে রান্নাঘরে গল্পের সাথে হাতে হাত চালিয়ে রান্না করছে, যদিও বা শিউলি বেগম বারবার মানা করছে। কথার মাঝে দেওয়ালে দুটো ছবির দিকে নজর গেল আহনাফের। একটাতে এনায়েত ও শিউলি, তাদের ছবি, আরেকটাতে তারা তিনজন আছে। ব্যাস, এটুকুতে ততটা নজরে পড়েনি। হুট করে কী ভেবে আবার তাকালো, তখন দেখলো প্রায় ছবিতে ব্রুজ পরা, আর দামিও ছিল। যেহেতু এনায়েত আহমেদ সরকারি চাকরি করেন আর তিনি খুব সৎ, সে হিসেবে এত দামি ব্রুজ কিনতে পারবে না। কৌতূহল হলো জানার জন্য। আঙ্কেল, এই ছবিটা সম্ভবত আপনার আর আন্টির ইয়াং বয়সের ছবি। জি বাবা। ব্রুজটা সুন্দর। আর ওর মা পছন্দ করে কিনে দিয়েছে। ও আচ্ছা। কিন্তু কোথায় যে হারিয়ে গেল জানি না। কি বলেন?
এত দামি জিনিস আর কোথায় হারালেন জানেন না? সবসময় সাথে রাখি, তবুও হারিয়ে ফেললাম। আর কথা বাড়ল না আহনাব। বাসে এসে নিজের রুমে যত্ন করে রাখা সেই ব্রুচ বের করলো। হুবহু এক। কিছুটা আন্দাজ আর কিছুটা সন্দেহ করতে শুরু করলো আহনাব। রাতে আজ চাঁদ উঠেছে, খুব বড় পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় দুই মানবীর গায়ে এসে পড়তেই তাদের মুখোপই স্পষ্ট হলো। আহনাব আর আরুষি চুপ হয়ে রয়েছে অনেকক্ষণ। কথা ফুরিয়ে গেছে এমন কিন্তু না, কিছুটা সংকোচে আজ তারা চুপ। এই নীরবতায় দুজনের নিঃশ্বাসের শব্দ খুব ভয়ঙ্কর শোনায়। নীরবতা ফুরিয়ে আহনাব দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আরুষি, ঘুমাতে যাও। আপনি যাবেন না? একদিন একটু চন্দ্রবিলাস করি না হয়? আপুর কথা আজ মনে পড়ছে। সেদিন এমন না হলে বোধহয় আমাদের জীবন এলোমেলো হতো না। এই কয়েকদিন ভার্সিটিতে যাওনি, কাল থেকে পড়াশোনা শুরু করো। চাইলে ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারো। একবার চোখ তুলে আহনাবকে পরখ করলো, এরপর আবার আকাশের চাঁদকে ভালো করে দেখে ছাদ থেকে নেমে আসলো আরুষি। আহনাব পিছনে ফিরে তাকানোর প্রয়োজনটুকু বোধ করলো না। যাকে বোন বা শালি ভাবত, আজ সে তার স্ত্রী। ভাবতে কেমন জানি লাগছে। চাঁদের দিকে তাকিয়ে রাতটুকু আজ পার করে দিবে বোধ হয়। ডাইনিং টেবিলের খাবারে ব্যস্ত সবাই, তবে আরুর কেমন জানি আনকমফোর্ট ফিল হচ্ছে। গত দুদিন তার পরিচয় জানার পর আদরের মাত্রা যেন বেড়েছে। বইয়ের সাথে ভাগ্নির সম্পর্ক জুড়ে ডাবল আদর চলছে। এই যে একটু আগে বড় মামা নিজ হাতে পরোটা ছিঁড়ে খাওয়ালো, ছোট মামা কালাভুনার বাটি থেকে কয়েক পিস মাংস পাতে দিল। মামিরা কেউ ফল দিচ্ছে তো কেউ আবার দুধের গ্লাস শেষ করার হুকুম দিচ্ছে। বোনগুলো পিছনে নেই, এক একটা বাদরের খাতায় নাম লিখেছে। এসবের মাঝে যে ব্যক্তিটি পৃথিবী নামক গ্রহে থেকেও নেই, সে তার একমাত্র মামাতো ভাই ওরফে হাজবেন্ড আহনাব চৌধুরী। নিজের মতো খাচ্ছে, সামনে কি হচ্ছে দেখার প্রশ্নও আসে না। মনে হচ্ছে এখানে আহনাব চৌধুরী ছাড়া দ্বিতীয় কোনো প্রাণের অস্তিত্বই নেই, যা আছে সব অদৃশ্য। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ মা, তুই কি আজ ভার্সিটিতে যাবি? জি বাবা। আমায় কিন্তু মামা ডাকবি। ঠিক আছে। আমি ভাবিপু ডাকবো আমরা। যাক, তোর বুদ্ধি একটু হয়েছে, বোঝা যাচ্ছে। শিশিরের কথাই সকলে একবার হেসে দিল। কুয়াশা আপাতত ফুরফুরে আছে, তাই পাত্তা না দিয়ে সরাসরি প্রশ্ন করল, তা ভাইয়া তুমি ভাবিপুকে কি ডাকবা? আহনাব একটু চোখ তুলে বোনকে দেখে সোজা হয়ে সামনে তাকিয়ে আরুর দিকে তাকালো, যার চোখ এতক্ষণে এ যন্ত্র মানবীর দিকে আটকে গেছে। আরুষি ডাকি, আর সেটা ডাকবো। ভাইয়ের গম্ভীর কথায় আর দুইটা শব্দ কয়নি দুই বোন। খাওয়া শেষ হতে সকলে চলে গেল। আরিফ চৌধুরী অবশ্য বলছিল আরুকে সাথে যাওয়ার জন্য, কিন্তু আরু রাজি হয়নি। একটু নিজের মতো চলচল করতে চাই, তাই কেউ জোর করেনি, কিন্তু হাতে টাকা দিয়ে বলেছিল দরকারে কাজে আসবে। 6 মাস আগে স্মৃতি ফেরার পর থেকে আরুর ভার্সিটির গেটও পার করেনি। প্রতিদিন বের হতো, কিন্তু ভার্সিটি নামক জায়গায় তাকে কেউ দেখেনি। দেখবে কি করে? সে তো বাবা মা আর বোনের খুনিদের প্রমাণ খুঁজতে ব্যস্ত। অনেকদিন পর আবার ভার্সিটিতে আসলো, দেখে বেশ ভালো লাগছে। এখন আর র্যাগিং ট্যাগিং হয় না, হবে কি করে? সেদিন তারেকের দলের সবাইকে কে যেন রাস্তায় ফেলে এমন মার মারলো, তাদের হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। এইটুকু কি আর শেষ নাকি? না, শেষ নয়। ডাক্তার জানাই বেশিরভাগ হাড় আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ভর সন্ধ্যাবেলা কে মেরেছে এই 5 জনকে নিরিবিলি জায়গায় কেউ জানে না। তবে আরুর চৌধুরী পরিবারের উপর সন্দেহ হয়েছিল তখন। আজ সে পরিবার শুধু তার শ্বশুরবাড়ি না, তারা একজন আপনজন। এই পৃথিবীতে আর কেউ নাই তার আপনজন। তাদের সন্দেহ করা বোকামি। এসব ভেবে ঠোঁটের কোণে একটু হাসি, তবে বেশিক্ষণ ধরে রাখতে পারল না। কেউ একজন ডাক দিল, এজেল মিস, আপনি আজিতা আরুষি? জি। আপনাকে তারেক ভাই ডাকছে কি? তারেকের কথা শুনে চক্ষু চরকাস হয়ে গেছে। এ ছেলে আবার কোন কেস খাওয়াই ভেবে পেল না আরো। চলুন আপু। পা বাড়িয়ে সামনে গেল। তারেকের দলের সবাই আছে। তোকে র্যাগিং দেওয়ার শাস্তি স্বরূপ
আজ 8 মাস পর ভার্সিটিতে এসেছি।